বাজেটে মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। যে কোনো মূল্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশ। দ্রব্যমূল্যের চাপ কমাতেই বাজেটের আকার কমানো হয়েছে জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অব্যাহত থাকবে সংকোচন নীতি। এবং বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা সিপিডির। দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট মন্তব্য বিএনপির। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। 2024-25 অর্থ বছরের বাজেটে জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকার প্রধান বলেন, যে কোনো মূল্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। লতিফ চৌধুরীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বিএনপির শাসনামলে সর্বশেষ বাজেট ছিল ৬২,০০০ কোটি টাকার, আর তত্ত্বাবধায়ক সরকার ৬৮,০০০ কোটি টাকার বাজেট দিয়েছিল। সেখানে বর্তমান সরকার ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছে। এই বাজেটে মানুষের মৌলিক যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তা এসব বিষয়গুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষকে আরও উন্নত জীবনের নিশ্চয়তা দেবে। ঐতিহাসিক 6 দফার আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই, এইগুলি ছিল নিত্যদিনের ব্যাপার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করা অস্ত্রধারী হিসেবে, পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি, নানা ধরনের ঘটনা। বাংলাদেশের মানুষ আবার যেন সেই পাকিস্তান আমলের সেই দুর্ভিক্ষপ্রীত দেশ। 81 সালে যখন ফিরে আসি, সারা বাংলাদেশ ঘুরি, যেখানে প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কোনো মাংস ছিল না, হাড় চামড়া ছাড়া, কোনো রোগের চিকিৎসা ছিল না। একমাত্র আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছিল যে একটা দল, যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা, সেই দলের নেতৃত্বে যখন সরকার হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের দুয়ার খুলে যায়। সরকার প্রধান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে অনেকেই বলেন তাহলে তো আর কেউ ট্যাক্স দেবে না। আসল ঘটনা হচ্ছে টোপ দিয়ে মাছ ধরার মতো। কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আদার দিতে হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু কোভিড-19 অতিমারির কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এরপর আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। নানা কারণে চাপে পড়া বিশ্বের সাথে চ্যালেঞ্জ নিয়েই আগাতে হবে বলে মনে করেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বলেন, যারা 6 দফা মানেন না তারাই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা বঙ্গবন্ধুর 6 দফা ঘোষণা। তাই তো দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 6 দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট।
যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাই ৭৫ পরবর্তী সময়ে ৭ মার্চ ও ৭ জুন পালন করতে দেয়নি। এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। 6 দফা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সকল পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও পর্যালোচনা চলছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে মূল্যস্ফীতি ৬.৫ এর মধ্যে রাখার চেষ্টা থাকবে। সেই সাথে প্রবৃদ্ধি ৬.৭৫ উন্নীত করার জন্য কাজ করবে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। উচ্চ পর্যায়ে থাকলেও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের। প্রথমে চলতি অর্থ বছরে বাজেট নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, দ্রব্যমূল্য চাপ কমাতেই বাজেটের আকার কমানো হয়েছে। আগামী অর্থ বছরে আমরা ৬.৭৫% প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হব। সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন ২০২৬ সালে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণ এবং তারপর ক্রমান্বয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গবেষণার উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি। আগামীতে রিজার্ভ ও তারল্য সংকট থাকবে না, এটা একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে অর্থমন্ত্রী আগামীতে সার্বজনীন পেনশন স্কিম পরিকল্পনা তুলে ধরেন। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। এ সময় বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এবং এনবিআর চেয়ারম্যান। অ্যাসেট প্রাইসের ভ্যালুয়েশন সেটা বাড়বে, আর অন্যান্য জিনিসের দাম বাড়বে। তবে যেই জিনিসগুলোর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়, সরকার সে ব্যাপারে সবসময় সচেষ্ট। ধান, চাল, গম, ছোলা, মসুর সহ বিদ্যমান 2% যে কর ছিল, সেখান থেকে কিন্তু 1% করের আওতায় নিয়ে আসা হয়েছে। ব্যাংকের কার্যাবলী চলতে থাকবে, না হলে অর্থনীতির উপরে এর একটা অশুভ প্রভাব পড়ে। এই দুটোর ভিতরে ভারসাম্য রেখেই সরকার তার দায়িত্ব পালন করবে। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বয়কট করে গণমাধ্যম। বাজেট আরো সংকোচন করা উচিত ছিল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তখন বুঝতে হবে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে। দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাজেটের অঙ্ক ১.৫ গুণ বৃদ্ধি পেয়েছে। বিএনপি জামাত বাজেট ঘোষণার আগেই বলেছে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। বিএনপি সরকারের কোনো উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারে না বলে এ ধরনের মন্তব্য করে বলেও জানান তিনি। বাজেটে ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মানে হলো নিয়মিত যারা কর দেন তাদেরকে তিরস্কৃত করা বলে সমালোচনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়াও উচ্চ মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাজেটে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি করে সিপিডি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে।
2024-25 অর্থ বছরের বাজেট পেশ করার একদিন পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে বাজেট পর্যালোচনা নিয়ে কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী সভাপতি ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, জিডিপি প্রবৃদ্ধিও যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেগুলো অর্জন করা সম্ভব হবে না। 9% এটা প্রবৃদ্ধিটা হবে। আমরা ইতিমধ্যেই দেখছি যে আসলে সরকার অনেক ব্যক্তি খাতের বিশেষ করে ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে এবং তাছাড়া ঋণের বিনিয়োগের পরিবেশ অনেক দিন থেকেই কিন্তু স্থবির অবস্থায় রয়েছে। এখন এই 9% একটা প্রাক্কলন করা হচ্ছে। এই 9% ঋণ দিয়ে আপনার সেই যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো 27%-এর উপরে, সেটা কতখানি বাস্তবসম্মত সেটা প্রশ্নবিদ্ধ। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক রয়েছে। কর বৃদ্ধির প্রস্তাবনা করা হয়েছে, যা মানুষের উপর বাড়তি চাপ তৈরি হবে। আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আমার যদি ভুল না হয় অধ্যায় 3, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক। সিপিডি গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থমন্ত্রী কোনো বাস্তবসম্মত বাজেট দিতে পারেনি। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা গুরুত্বের সঙ্গে দেখার বিষয়, কিন্তু বাজেটে সরকারের ব্যয় সংকোচন করার কোনো প্রবণতা নেই। ভ্যাট বৃদ্ধির ফলে এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বড় মাথাব্যথার কারণ হবে। এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। যে জায়গাতে খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই শুল্ক ছাড়গুলো প্রকারান্তরে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এগুলো আসলে আমদানি পর্যায়ে আমদানিকারকের পকেটেই চলে যায়। পাশাপাশি যে খাতগুলোতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে সে সুবিধা আমদানিকারকের পকেটে চলে যায়, ভোক্তারা সুবিধা পায় না বলেও দাবি করেন সিপিডি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে. মোহাম্মদ আলীর স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। লুটপাটের কালো টাকা সাদা করতে 15% কর যথেষ্ট কিনা সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে শিক্ষার্থী, ছাত্র ও যুব সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির এই প্রবীণ নেতা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক শেষ হয়েছে। তাদের এই বৈঠক শেষে নরেন্দ্র মোদীকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। আজই ভারতীয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবেন এনডিএর নেতারা। বেশ কয়েকটি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। স্থানীয় সময় বেলা 11টায় ভারতীয় সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ এমপিদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মোদী জোটের নেতা নির্বাচিত হয় তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। আগামী রোববার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস প্রাপ্ত হওয়ার পরেও বিস্ফোরক মামলায় অগ্রগতি না থাকায় 16 বছর ধরে কারাবন্দী 5 শতাধিক বিডিআর সদস্য। চট্টগ্রাম প্রেস ক্লাবে জওয়ানদের স্বজনরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে মানববন্ধনে বিভিন্ন ধরনের প্লেকার্ড, ফেস্টুন নিয়ে দাবি দাওয়া তুলে ধরেন স্বজনরা। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলায় 824 জন সদস্য খালাস পান, কিন্তু বিস্ফোরক মামলায় অগ্রগতি না হওয়ায় 16 বছর ধরে কারাবন্দী এসব জওয়ান। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাজেটে মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। যে কোনো মূল্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশ। দ্রব্যমূল্যের চাপ কমাতে এই বাজেটের আকার কমানো হয়েছে জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অব্যাহত থাকবে সংকোচন নীতি। এবং বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা সিপিডির। দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট মন্তব্য বিএনপি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।